হ্যালো গাইস, আমরা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কিত, অর্থাৎ মানবদের পাচনতন্ত্র সম্পর্কিত। আমরা যে খাবার খাই রোজ, যা থেকে আমাদের শক্তি যোগায়, আমাদের শরীরে শক্তি যোগায় এবং বিভিন্ন ক্রিয়াগুলি সম্পন্ন করে। তা আমাদের এই পাচনতন্ত্রের ভূমিকা, সেখানে আমাদের পাচনতন্ত্রের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। পাচনতন্ত্র সম্পর্কিত কথা বলতে গেলে প্রথমে আসে আমাদের মাউথ, অর্থাৎ এই জায়গাটি। তারপর আসে স্যালিভারি গ্ল্যান্ড, এখান থেকে এসোফেগাস দ্বারা এসোফেগাস অর্থাৎ খাদ্যনালী, এটি দ্বারা সরাসরি খাদ্যটি চলে আসে আমাদের স্টোমাকে, এখানে স্টোমাক। তারপর লিভার। যাই হোক, আমরা এত কিছু নিয়ে আলোচনা করার আগে আমরা এক এক করে দেখব কোথায় কোন কাজ ঘটে। তো প্রথমে আসে আমাদের মাউথ। আমরা কোনো খাবার যখন ইনটেক করি সেই সময় প্রথম আমাদের মাউথে, এখানে প্রথম খাবারটি যায়, এখানে আমাদের আমাদের মুখের ভেতরে থাকে আমাদের টিথ। প্রথমে থাকে টিথ দিয়ে আমাদের খাবারটা কি হয়, এখানে যে মুভমেন্টটা ঘটে সেটাকে বলা হয় চিউইং, চাবানো। তো আমাদের দাঁতের শেপটা হয় ঠিক এরকম। এখানে মাড়ি থাকে, এখানে থাকে মাংসড়িয়ে, এখান থেকে দাঁতের উপরের ভাগটাকে বলা হয় কি ক্রাউন। নিচের ভাগটিকে রুটস। এটা 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 এখানে থাকে রুটস। যাই হোক, দাঁত সম্পর্কিত কিছু তথ্য আমরা জানবো, যেখানে এই যে আমাদের দাঁতের স্ট্রাকচার বলা হয়, আমাদের টোটাল দুটো চোয়াল থাকে, একটা আপার চোয়ালে 16টি এবং ডাউন চোয়ালে 16টি, অর্থাৎ এখানে টোটাল দাঁতের সংখ্যা থাকে 32টি। এই 32টি দাঁত সম্পর্কিত আমরা আলোচনা করব। আমাদের সবার প্রথমে যে দাঁতগুলি আমাদের জন্মের থেকে দেখা যায়, দাঁড়ান স্ট্রাকচারটা একটু ভালোভাবে দেখাই। তো যেটি সবার আগে ওঠে সেই দাঁতটি হচ্ছে ইনসিজর বলা হয়, ইনসিজর্স। এটি দেখুন, সিজার্স এরকম করে আমরা মনে রাখতে পারি যে সিজার্স মানে কি কাঁচি। তো এটা কাটার কাজ করে, প্রথমে খাবারগুলি কাটার কাজ করে। এটা আমরা কোনো খাবার যখন আমরা প্রথম মুখের ভেতরে নিই, আমরা কিন্তু এই সামনের এই 4টি দাঁত দিয়ে, উপরে 4টি নিচের 4টি, টোটাল 8টি দাঁত দিয়ে আমরা সেই খাবারটি কি করি, খাবারটি আমরা কেটে নিই, যেটুকু আমাদের দরকার সেটুকু আমরা কেটে নিই। অনেক সময় এটা দিয়েও কাজ করা হয়, কিন্তু সেটা মুখে যাওয়ার পর, মুখগহ্বরে যাওয়ার পর, তখন এই এই 3টি দাঁত তখন কাজে লাগে কোনো কিছু চিবিয়ে একদম, মানে সেই সেরকম গুঁড়ো গুঁড়ো করে ফেলার জন্যে। কিন্তু প্রথমে ইনসিজর্স, এই দাঁতগুলি প্রথমে কাজে লাগে। এই দাঁতগুলি প্রথমে কাজে লাগে। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ইনসিজর্স। ইনসাইজর্স, ইনসাইজর। এই দাঁতগুলি, এর সংখ্যা কতগুলো আমাদের শরীরে? এর সংখ্যা হচ্ছে প্রতিটি চোয়ালে 4টি, অর্থাৎ 2টি চোয়ালে 4 দুগুণী 8টি। তারপরে থাকে কি
ইনসিজার্সের পরে থাকে ক্যানাইন। ক্যানাইন যেটা সমস্ত মাংসাশী প্রাণীদের থাকে এবং অনেক বড় বড় করে থাকে। এটা মাংস চিবানোর জন্যে বেশিরভাগ এই দাঁতটি ইউজ হয়। ক্যানাইন্স ক্যানাইন্স কটি থাকে? প্রতি চোয়ালে দুটি করে, অর্থাৎ দুটি চোয়াল, 2 দুগুণে 4টি থাকে। তারপরে আমাদের মাড়ির দাঁত যেটি থাকে সেটি হচ্ছে মোলার। কি থাকে মাড়ির দাঁত? সেটিকে বলা হয়, মাড়ির দাঁতের আগে আমরা আসবো প্রিমোলার্সে, যেটা ক্যানাইনের পাশে থাকে। এটিকে বলা হয়, এই দুটিকে বলা হয় প্রিমোলার্স। এই দুটিকে প্রিমোলার্স বলা হয়। এটি প্রতিটি চোয়ালে 4টি করে থাকে, 4টি করে থাকে। এখানে দুটো, উপরেও আছে, দেখুন এখানে, এই যে উপরেও দেখুন দুটো আছে, প্রিমোলার্স। এটা কি বলা হয়? প্রিমোলার্স। প্রিমোলার্স এর কাজ কি? প্রিমোলার্স এর কাজ হচ্ছে খাবারকে চিউ করা। তো প্রিমোলার্স কটি থাকে? প্রিমোলার্স থাকে প্রতি চোয়ালে 4টি করে, 4 2, তাহলে কটা হলো? 8টি। এপাশে দুটো, এপাশে দুটো, তাহলে কত হচ্ছে? 4টি। 4 2 পাটিতে, তাহলে 4টি দুগুণে 8টি থাকবে। আর তারপরে থাকে মোলার্স। মোলার্স হচ্ছে এই দাঁতগুলো হচ্ছে মোলার্স। MOLARS। মোলার্স থাকে কটি? মোলার্স থাকে 1টি 2টি 3টি, 1টি 2টি 3টি, 3 3 6টি, তাহলে এখানেও 3টি, 3 3 6টি, তাহলে 6 গুণ 2 অর্থাৎ 12টি। এবার আমাদের টোটাল দাঁতের সংখ্যা আসছে কত? এখানে ক্যানাইন, তাহলে এখানে দাঁতের সংখ্যা আসছে ক্যানাইন, অর্থাৎ প্রথমে ইনসিজার্স কটি? 8টি। তারপর ক্যানাইন কটি? 4টি। তারপর প্রিমোলার্স কটি? প্রিমোলার্স হচ্ছে 8টি। মোলার কটি? মোলার হচ্ছে 12টি। টোটাল দাঁতের সংখ্যা এখানে আমরা বের করে ফেলছি। দেখুন, 12 8 20 হচ্ছে 24 আর 8 32টি। টোটাল 32টি দাঁত। গলার ভেতরে এই জায়গাগুলি টনসিল গ্ল্যান্ড। যাই হোক, দাঁত সম্পর্কিত আমরা সব জেনে গেলাম। তাহলে দাঁত সম্পর্কিত কোশ্চেন যদি থাকে, সেখানে এরকম টাইপেরই কোশ্চেন থাকবে যে ক্যানাইন্সের সংখ্যা কটি, বা প্রিমোলার্সের সংখ্যা কটি, ইনসিসার্সের সংখ্যা কটি, মোলার্সের সংখ্যা কটি, এগুলি আসতে পারে। আমরা তখন নিজেরাই বলতে পারবো। এই দাঁতগুলি বলে না আক্কেলমারি বুদ্ধির দাঁত, যেটা যেগুলি সবার শেষে ওঠে, এই দাঁতগুলি অনেক অনেক বেশি বয়সে ওঠে। যাই হোক, আমরা আবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যাব। তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে আসলে আমরা দেখতে পাবো এখানে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড থাকে। এই স্যালাইভা এখান থেকে, এই যে স্যালাইভা আমাদের মুখের ভেতরে কি করে? মুখের ভেতরে যে খাবারটি যায়, প্রথমে মুখের ভেতরে যেটি পাচন হয় স্টার্চ নামক এক ধরনের কার্বোহাইড্রেট, এই ধরনের কার্ব, যেটিকে কি করে? এইখান থেকে যে এনজাইমটা যায়, টায়ালিন, অ্যামাইলেজ, যাই হোক, এটি যায়, সেটি কি করে? স্টার্চ এক ধরনের ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট, অর্থাৎ এটিকে স্টার্চকে শ্বেতসারও বলা হয়। তো এটিকে কি করে? ম্যালটোজে রূপান্তরিত করে। ম্যালটোজে রূপান্তরিত করে।
তারপর সেটি তারপর সেটি কি হয়, তারপর সেটি আমাদের এসোফেগাস নালী, অর্থাৎ এই নালীটা এসোফেগাস, এটা খাদ্য নালী এসোফেগাস, এটি খাদ্য নালী খাদ্য নালী এই খাদ্যনালীর মাধ্যমে কি হয়, খাদ্যনালীতে এক ধরনের মাসেলসের এক ধরনের মুভমেন্ট দেখা যায়, যেটাকে কি বলা হয়, উম, যেটিকে বলা হয় পেরিস্টোলোসিস চলন। পেরিস্টোলোসিস অর্থাৎ পেরিস্টোলোসিস পেরিস্টোলোসিস চলন, এটি কোথায় ঘটে, এটি ঘটে আমাদের খাদ্যনালীতে। আমরা বসে থাকি বা শুয়ে থাকি বা দাঁড়িয়ে থাকি, যাই করি না কেন, আমাদের এই পেরিস্টোলোসিস চলনের মাধ্যমে আর কিছু স্যালাইভা থাকে এর সাথে, যেগুলোর মাধ্যমে সম্পূর্ণ খাদ্যটি কি হয়, খাদ্যনালীর মাধ্যমে আমাদের চলে আসে। কোথায় আসে, প্রথম আসে স্টোমাকে। কোথায় আসে, স্টোমাকে। এটা হচ্ছে স্টোমাক, আমাদের স্টোমাকে আসে। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে, যেরকম কোন চলন ঘটে আমাদের খাদ্যনালীতে, তখন কি বলবো আমরা, পেরিস্টালসিস চলন বা পেরিস্টালসিস গতি, যাই হোক যেটাই বলুন না কেন। এই আমাদের যে ফুড পাইপটা, এটির দৈর্ঘ্য কত, এটির দৈর্ঘ্য প্রায় 25 সেমি, অর্থাৎ প্রায় 1 ফুট দৈর্ঘ্য, 30 সেমিতে 1 ফুট, প্রায় 1 ফুট দৈর্ঘ্য হয় এই এসোফেগাস বা খাদ্যনালীটির। কারণ খাদ্যনালী আমাদের এখানে যে শেষ, এখান থেকে পাকস্থলী, এটি যখন আমরা পাকস্থলী সম্পর্কে বিস্তারিত জানবো তখন আমরা পড়বো এটিকে কি বলা হয়, পাকস্থলীর। তো এখান থেকে আরেকটি কোশ্চেন আসার মতন, যেটি যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু ইয়ে করে দেয়, দেন এরকম টাইপের আসতে পারে যে একটা ডায়াগ্রাম দিয়ে দিল বা যাই হোক, সেখান থেকে বলতে পারে যে আমাদের খাদ্যনালীতে মানে খাবার কিভাবে যায়, তো খাবার যাওয়ার পদ্ধতি, এর ভেতরে কোনটি সঠিক, এরকম দিতে পারে যে এতে কোনটি সঠিক। তো এখানে দিতে পারে ডাইজেস্টিভ সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেমের ফলে কোনো কারণে আমরা যেহেতু দাঁড়িয়ে থাকি, সে কারণে আমাদের মাস্কুলার ওয়ালস লুজ হতে থাকে, অনেক ধরনের অপশান থাকতে পারে, কিন্তু সেখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এটি কিন্তু যে কোনো অবস্থাতে আমরা শুয়ে থাকি, বসে থাকি, যে কোনোভাবেই খাবার খাই না কেন, আমাদের কিন্তু খাবারটা ঠিক স্টোমাকেই পৌঁছায়। এটা আমাদের মাস্কুলার ওয়ালসের মানে এসোফেগাসের যে মাস্কুলার ওয়ালস, সেখানে এক ধরনের চলন ঘটে, যে চলনটার নাম পেরিস্টলেসিস চলন। সেই চলনটার ফলেই পেরিস্টলেসিস এই চলনটার ফলেই কিন্তু আমাদের খাবারটা গ্রাসনালী দ্বারা আমাদের খাবারটা সংকোচন প্রসারণের মাধ্যমে কোথায় যায়, স্টোমাকে পৌঁছায়। স্টোমাকে যেটি থাকে সেটি হচ্ছে, স্টোমাকে নানা ধরনের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে। এখানে দেখতে পাওয়া যায়, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে এখানে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, সরি ভুল বললাম, এই স্টোমাকের ভেতরে থাকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। আমাদের যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি হয়, এই যে ধরুন আমাদের স্টোমাক, এখানে আমাদের স্টোমাকের একটা চিত্র আঁকি। এই যে আমাদের স্টোমাক, এখানে কি হয়, স্টোমাকটা ঠিক
এই যে নীল রঙের যে আস্তরণ, এটি স্টোমাকের ভেতরে থাকা একটি পর্দা। এবার আমি পুরো ডিটেলসটা আমি বোঝাবো। এখানে কি হয়, স্টোমাকের স্ট্রাকচারটা ঠিক এরকম। এই যে জায়গাটি, এটিকে বলা হয় কি কার্ডিয়ালেন, কার্ডিয়া বলা হয়। এখান থেকে কি হয়, এখান থেকে একটি নালী বেরোয়, যেটি যেটি কিনা ডাইরেক্ট সংযোগ থাকে এসোফেগাসের সাথে, অর্থাৎ খাদ্যনালীর সাথে। আর এখান থেকে যে একটি ডাইরেক্ট যে নালী বের হয়, সেটি কি হয়, সেটিকে বলা হয় পাইলোরাস। এটাকে কি বলা হয়, পাইলোরাস। আর এর ভেতরে যে জায়গাটা, এখানে গ্ল্যান্ড। এবার এখানে যে ধরনের যে কটি কোষ থাকে, এই স্টোমাকের ভেতরে আমাদের 3 ধরনের কোষ দেখতে পাওয়া যায়। 3 টাইপস অফ সেল। সেগুলি কি কি? 3 টাইপস অফ সেল সেগুলি কি কি? সেগুলি হচ্ছে, এক হচ্ছে এখানে কি থাকে, অক্সিনটিক সেল থাকে প্রথমে, অক্সিনটিক সেল। তারপরে থাকে কি, 2 নম্বর থাকে পেপটিক সেল, PEPTIC, পেপটিক সেল। এই পেপটিক সেলটা কিন্তু একটা খুব মুখ্য ভূমিকা পালন করে। তারপরে থাকে মিউকাস সেল, মিউকাস সেল। এটি কি করে, এটি মিউকাস পর্দা গঠন করে। আচ্ছা, যাই হোক, এই অক্সিনটিক সেলের কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে যে সূক্ষ্ম ব্যাকটেরিয়াগুলো খাবারের সাথে আমাদের যায়, সেগুলিকে শেষ করে এই অক্সিনটিক সেল। আর পেপটিক্স, এটা হচ্ছে ওই ব্যাকটেরিয়া বিন্যাসেই সাহায্য করে অক্সিনটিক সেলটি। তারপরে আসে পেপটিক সেল। পেপটিক সেলের কাজ কি? পেপটিক সেল হচ্ছে আমাদের পেপসিনোজেন, এক ধরনের ইনঅ্যাক্টিভ যে এনজাইম থাকে আমাদের শরীরে, ইনঅ্যাক্টিভ এনজাইম, সেটি কি করে, সেটি HCl এর সাথে বিক্রিয়া করে। সেটি কি করে, এখানে HCl এর সাথে এই এই পেপটিক সেলের থেকে উৎপন্ন হওয়া পেপসিনোজেন নামক এক ধরনের পেপসিনোজেন নামক এক ধরনের ইনঅ্যাক্টিভ এনজাইম। এটি কি, পেপসিনোজেনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, কিন্তু এটি এখনো কিন্তু অ্যাক্টিভ হয়নি। কিন্তু এটি যখন আমাদের HCl এর পেটের পাকস্থলীতে থাকা HCl এর সাথে মেশে, তখন কি হয়, যখন এটি HCl এর সাথে মেশে, তখন কি হয়, তখন এটি প্রোটিন পরিপাকে সাহায্য করে। এটি কি করে, প্রোটিন পরিপাকে সাহায্য করে, তখন পেপটাইড, তখন তারপর সেটি পেপটাইডে ভেঙে যায়, মেশে, এক সেকেন্ড বুঝতে হবে, মেশে প্রথমে থাকে এটা, এই যে পেপসিনোজেন প্রথমে হচ্ছে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ এনজাইম, ইনঅ্যাক্টিভ এনজাইম থাকে। যখন এটি HCl এর সাথে মেশে, তখন কি হয়, HCl এর সাথে যখন মেশে,
HCl এর সাথে মেশার পরে কি করে, এটি প্রোটিন পরিপাকে সাহায্য করে। যখন HCl এর সাথে মেশে তারপরে কি করে, তারপর এটি প্রোটিন পরিপাকে সরি সাহায্য করে, প্রোটিন পরিপাকে সাহায্য করে। কি কি উৎপন্ন করে, পেপটাইড, মানে এবং এখান থেকেই তৈরি হয় কি, পেপটোন, পেপটোন, পেপটাইড, যাই বলবেন না কেন, পেপটোন পেপটাইড এখান থেকেই তৈরি হয় সেটি। পেপটাইড ভেঙে দেয়। যাই হোক, আমাদের একটু সমস্যা হচ্ছিল লেখায়, তো যেটি আমি ঠিক করতে পারলাম না, পরে ঠিক করে নেব। কথা না বাড়িয়ে আবার দেখে চলে যাই। তারপরে কি, এই যে যে কারণে কি হয়, এটিকে বলা যেতে পারে যে এই যে কি বলে এখানে, আম, পাকস্থলীতে এখানে প্রোটিনের কি হয়, প্রোটিনের আংশিক পরিপাক ঘটে, ঠিক আছে, নট ফুল, আংশিক, আংশিক পরিপাক। তারপর কি থাকে, এখানে আংশিক পরিপাক ঘটে। যাই হোক, এবার কি হয়, তারপরে আসে আমাদের মিউকাস সেল, ওটা গেল অক্সিনটিক সেল। এবার কি হয়, এই সরি অক্সিনটিক না, ওটি গেল পেপটিক সেল। এবার এবার আসে আমাদের মিউকাস সেল। তো এই যে মিউকাস সেল, মিউকাস সেল, মিউকাস সেলের গুরুত্বটা দেখুন এখানে।
মিউকাস সেল হচ্ছে মিউকাস সেল এই যে পাকস্থলীতে কোথায় থাকে মিউকাস সেল? এই যে আমরা একটা পাকস্থলীর একটা ডায়াগ্রাম তৈরি করে নিই। এই যে ধরুন একটা পাকস্থলী, এই যে মিউকাস মিউকাস সেলগুলি ঠিক এরকম ভাবেই গায়ে লেগে থাকে। পাকস্থলীর ভেতরে মিউকাস সেল থাকে, মিউকাস পর্দা বলা হয় এটাকে, মিউকাস সেল দিয়ে গঠিত হয়। তো এই যে মিউকাস সেল এগুলি কি করে এর ভেতরে যে তীব্র যে এইচসিএল হয়, এইচসিএল থাকে খাদ্যের সাথে যেটি মেশে, সেগুলি কী করে এর জন্য কী করে ভেদ করে পাকস্থলীর এই পর্দায় টাচ হতে পারে না। তো এই মিউকাস সেল অতি গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে। এর কারণে কি হয়? এর কারণে এইচসিএল এর মতো তীব্র অ্যাসিড আমাদের স্টোমাকে ডিরেক্ট কন্ট্যাক্টে আসতে পারে না। তাহলে যদি এই মিউকাস পর্দা যদি না থাকে, মিউকাস পর্দা যদি দুর্বল হয়ে যায়, তখন কি হবে? মিউকাস পর্দা দুর্বল হয়ে গেলে তখন কি হবে? মিউকাস পর্দার অনুপস্থিতিতে কি হবে? মিউকাস পর্দা মিউকাস পর্দা না থাকলে কি হবে? মিউকাস পর্দা না থাকলে এখানে কি হবে? আলসার, ঘা হয়ে যাবে, ঘা সৃষ্টি করবে পাকস্থলীতে। এই যে আলসার, এই মিউকাস পর্দা ছেঁড়ার কিছু কারণ, মিউকাস পর্দা নষ্ট হওয়ার কিছু কারণ আছে। মিউকাস পর্দা মিউকাস পর্দা নষ্ট হওয়ার কারণ এক ধরনের ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হেলিকোব্যাক্টর। কি নাম? হেলিকোব্যাক্টর। হেলিকোব্যাক্টর আর হেলিকোব্যাক্টর পাইলোরি। ঠিক আছে, হেলিকোব্যাক্টর পাইলোরি নামক এক ধরনের ব্যাকটেরিয়া। এ কি করে? এটি এই মিউকাস পর্দাকে নষ্ট করে। আর কি করে? আর হচ্ছে, আর যদি কিনা আমরা এক্সেসিভ ইউজিং অফ পেইন কিলার, আর খুব বেশি যদি কেউ পেইন কিলার বা এই ব্যথা নিবারক কোনো ওষুধ ইউজ করে, তার জন্য কি হয়? এই মিউকাস পর্দা নষ্ট হতে থাকে। যাই হোক, এখানে আমাদের শেষ হলো, এখানে আমাদের স্টোমাক পর্যন্ত শেষ হলো। এবার যেটির কাজ সেটি হলো আমাদের স্মল ইন্টেস্টাইনটা কেমন হয়? এটি হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। ও স্মল ইন্টেস্টাইনটা তারপর খাবার আসে এখান থেকে এখানে, এখানে খাবার আসে।